শোন, অসুবিধা নেই। আমি যেটা সেদিন প্রথম আলোচনা আসছে ভর বিচ্যুতির একটা কথা বলেছিলাম, তাই তো? ভর বিচ্যুতি বা সেটাকে কি বলা হয়? ভর ভর ত্রুটি। কথাটার মানে কি আমি এটা বোঝাবো, কিন্তু এটা খুব আসে যে ভর বিচ্যুতি কি আর ভর ত্রুটি কি। একটু আগে শুনে নে যে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি ব্যাপারটা কি। যে আমি বলেছিলাম যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস দেখা যাচ্ছে যেটা দিয়ে মানে নিউক্লিয়াসের মোট ভর, এটা ধরো আমি নিউক্লিয়াসের মোট ভর ধরলাম এম, ঠিক আছে? নিউক্লিয়াসের মোট ভর সেটা কি বলা হয়? যে ওর মধ্যে যে প্রোটনগুলো আছে, ও বহু সংখ্যক প্রোটন আছে আর তার সাথে কি বহু সংখ্যক নিউট্রন আছে। যে প্রোটন আর নিউট্রনের ভরের যে যোগফল হয় তার চেয়ে কি নিউক্লিয়াসের ভর অবশ্যই কী হয়? কি বলেছিলাম বলতো? যে কম হয়। প্রকৃতপক্ষে এটাই দেখা যায়, প্রোটন আর নিউট্রনের যোগফল মানে ভরের যোগফল করে যে এটা হয় সেটা অবশ্যই কী হয়? নিউক্লিয়াসের ভরের চেয়ে অবশ্যই বেশি, না বেশি হয়, নিউক্লিয়াসের ভরটা কম হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি বলছিলাম কি সেদিন যে আইনস্টাইনের যে সূত্রটা বলছে যে ই ইকুয়াল টু কি এম সি স্কোয়ার, ওটা জি। আচ্ছা, থ্যাংক ইউ বলতে ছিল। হ্যাঁ চলেও গেল। আচ্ছা, ই সমান এমসি স্কোয়ার আইনস্টাইনের মতবাদ। সেদিন আমি কি বলেছিলাম যে ই সমান, ই মানে কি এখানে এনার্জি মানে হচ্ছে শক্তি, এম মানে কি ভর, আর সি সমান কি বলেছিলাম? আলোর বেগ, তাই তো? তো কি আমি হচ্ছে আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, তো আমি এটাই বলতে চাইছি, সেদিন বলেছিলাম যে কোনো ভরকে যদি আমরা আলোর বেগের সাহায্যে মানে ট্রান্সফার করতে পারি তাহলে সেটা কিসে পরিণত হয়? শক্তি। মানে কথাটা হিসেবে মতো এরমভাবে মনে রাখ যে কোনো ভরকে যদি আলোর বেগের সাহায্যে মানে আলোর বেগের সমান বেগ দিয়ে আমি ছুটাতে পারি তাহলে সেটা কিসে পরিণত হয়? শক্তিতে পরিণত হয়। মানে প্রকৃতিতে আমরা হিসেব মতো দু রকমের জিনিস পাই। আমি সেদিন এটাও বলেছি যে কি একটা হয় শক্তি রূপে পাই, যেটা আমরা হিসাব মতো দেখতে পাই না শক্তি, আর আরেকটা কি না হলে ভর রূপে। এবার আইনস্টাইন কি বলছে যে ভরকে তুমি শক্তিতে রূপান্তর করতে পারো, আবার শক্তিকে কি করতে পারো? ভরে অবশ্যই রূপান্তর করতে পারো। তো আমার আজকে এই আলোচনা করার অর্থ হলো যে এই যে হচ্ছে তোর ই সমান এমসি স্কোয়ার, তাহলে আমার অবশ্যই কিছু পরিমাণ ভরের দরকার। যদি কিছু পরিমাণ ভর পায় সেটা আমার কিসের শক্তিতে কিসে পরিণত করা যাবে? অবশ্যই শক্তিতে পরিণত করা যাবে। সেইটা কি হচ্ছে যে আমার যে সমস্ত ভারী মৌলের নিউক্লিয়াস আছে, যেমন কি ইউরেনিয়াম, এই যে ইউরেনিয়াম 235 বা তার চেয়ে পোলোনিয়াম, এদের ক্ষেত্রে কি হয় যে আমি কি বলছি যে নিউক্লিয়াসের যে দেখা যাচ্ছে ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভরের চেয়ে কী হয়? ওদের প্রোটন আর নিউট্রনের ভরের যোগফলটা কি অবশ্যই বেশি হয়। আমি সাপোজ দিয়ে বলছি, ধর নিউক্লিয়াসের ভর ধর 20 হলো, আর প্রোটন আর নিউট্রনের ভর যোগ করে দেখা যাচ্ছে 40 হলো, তাহলে পার্থক্য কত হলো? নিশ্চয়ই 40 - 20, তার মানে কত হলো? হিসেব মতো 20। তাহলে ভরের পার্থক্য কতটুকু হলো? এই ভরের পার্থক্য কি হয়? যদি শক্তিতে রূপান্তরিত হয় তার মানে কি প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি সৃষ্টি হয়, আর সেটাকেই কি বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে তোর পারমাণবিক শক্তি, মানে যেটা আমরা সাধারণত নিউক্লিয়ার বোমাতে দেখতে পাই। বোঝা গেছে? এবার আমি ভর শক্তির বা ভর বিচ্যুতি বা ভর ত্রুটির একটা রাশিমালা নির্ণয় করবো, ঠিক আছে? ভালো করে দেখবে। তো আমি এখন হিসাব করবো যে ভর বিচ্যুতিটা কী, ঠিক আছে? এই যে ধর এইটা আমার সেই মৌলের নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমি কি সংকেত দিয়ে আমি হিসাব করি? ধর এটা এক্স পরমাণু যদি দিই, নিচে কি ধরি? জেড, আর উপরে কি? এ। এটা কি এখানে হয় ভর সংখ্যা, আর নিচেরটা কি হয়? অবশ্যই প্রোটন সংখ্যা। আচ্ছা, হলো। তাহলে এখানে নিউটন সংখ্যা কত আছে রে যে নিকিতা? নিউটন কত আছে? নিউট্রন তাহলে কি বলে a - z। ভেরি গুড। তাহলে আমার নিউটন সংখ্যা কত? a - z। এবার আমি ধরছি যে প্রতিটা প্রোটনের ভর দেখা যাচ্ছে এমপি ধরলাম। কি ধরলাম? প্রতিটি মানে একটি প্রোটনের ভর কত? একটি প্রোটনের ভর হচ্ছে এমপি। তাহলে আমার কত সংখ্যক প্রোটন আছে? তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর কত হবে? ভেরি গুড। জেড সংখ্যক প্রোটনের ভর সমান জেড এমপি বা এমপি জেড, যে যেরকম লিখবে। হ্যাঁ, আচ্ছা, নিউটন কটা আছে? a - z। আচ্ছা, একটি নিউটনের ভর কত? ভর কত আমি বলিনি, তাই না? আমি ধরলাম এম এন, ঠিক আছে? এন মানে নিউট্রন। তাহলে আমার কটা নিউট্রন আছে রে এখানে? নাম কি সমন্বিতা? হ্যাঁ হ্যাঁ,
কই একটি নিউট্রন আছে? আমি তো দেখতে পাচ্ছি এই এতগুলো নিউট্রন আছে। প্রথমে তাই বলেছিল, তাহলে আমি কানে কম শুনছি, সব রেকর্ডিং আছে। সে হবে এ মাইনাস জেড এম এন। হ্যাঁ হলো। তাহলে আমি কি বলছি, এইটা হচ্ছে প্রোটনের ভর, তাহলে টোটাল প্রোটনের ভর, এটা কি টোটাল নিউটনের ভর, তাহলে প্রোটন প্লাস নিউটনের ভর কত হবে? প্রোটন প্লাস নিউটন, কোনো হিসাব না, শুধু এরকমভাবে করে যাবে ভর ভর। তাহলে কি হবে, জেড এম টি প্লাস কত, এ মাইনাস জেড এম এন। এটা হচ্ছে প্রোটন আর নিউটনের ভর। এবার নিউক্লিয়াসের ভর কত ধরেছি, বড় হাতের এম। আচ্ছা আমি ধরো তাহলে এটা আমার টোটালি প্রোটন আর নিউটনের ভর কত বেরোলো এটা। আচ্ছা আমি ধরে নিচ্ছি, থাক অসুবিধা নাই, আমি ধরে নিচ্ছি নিউক্লিয়াসের ভর বড় হাতের এম। নিউক্লিয়াসের ভর কি ধরলাম, বড় হাতের এম। আচ্ছা তাহলে ভরের পার্থক্য কতটুকু হবে বলতো? ভরের পার্থক্য কত? নিশ্চয় প্রোটন আর নিউট্রনের যোগফল, সেটা থেকে কি নিউক্লিয়াসের ভর অবশ্যই বিয়োগ করতে হবে, তবেই তো পার্থক্য। বড় সংখ্যা থেকে কি ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা পার্থক্য পাই। এটা নিশ্চয় বড়, তার মানে এইটা থেকে অবশ্যই, তাহলে ভরের পার্থক্য কত হবে, জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এন। আরে বাবা রে, এম এন মাইনাস এম। তাহলে এইটা আমার কত হলো, তাহলে এইটা হচ্ছে আমার ভরের পার্থক্য হলো। আচ্ছা তাহলে এই ভরটা, এই যে ভরের পার্থক্যটা হয়েছে, এটা কিসে পরিণত হবে? এইটাকে বলা হচ্ছে, কি বললাম, ভর বিচ্যুতি। কি বললাম, এইটাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলবো, সংজ্ঞাটা কি হবে? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, যে এইখান থেকে দেখ সুন্দর করে দেবো কি, যে কোনো একটি মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তাদের ভরের যোগফল এবং ওই মৌলের নিউক্লিয়াসের ভরের, নিউক্লিয়াসের যে ভর হয় তাদের পার্থক্যকে কি বলা হচ্ছে, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। বোঝা গেল? তাহলে এই ভরটাই কিসে পরিণত হতে পারে, ভরটাই কিসে পরিণত হতে পারে, শক্তিতে। তাহলে আমি কি সূত্রে বসাবো, ই সমান আমরা কি জানি, এম সি স্কোয়ার। তাহলে এম এর কাছে আমরা কি বসাবো, জেড এম পি প্লাস এ মাইনাস জেড এ মাইনাস জেড এম এন। কোনো খাটনি আছে কি, কোনো খাটনি নেই, কিন্তু বাড়িতে ভালো করে এটা যেন প্র্যাকটিস করা হয়। এইটা এক প্রকার শক্তি, তো এইটাকেই বলা হচ্ছে কি, বন্ধন শক্তি। নিশ্চয় নাম শুনেছিস যে বন্ধন শক্তি কি, বোঝা গেছে? তাহলে এটাকেই বলা হচ্ছে কি, অবশ্যই বন্ধন শক্তি। তাহলে যদি বলে যে তুমি বন্ধন শক্তির রাশিমালা বের করো, পারবি তো? একদম সুন্দর করে বের করতে হবে কিন্তু, হ্যাঁ, যে আমি ধরে নেবো একটি প্রোটনের ভর, কোনো খাটনি নেই, ঠিক আছে? আমি শুধু দেখ, আমি শুধু এইখান থেকে শুরু করেছি, তাই না, যে নিচে জেড এক্স আর উপরে। তাহলে এইভাবেই হচ্ছে তোর যে পরিমাণ শক্তি সৃষ্টি হচ্ছে সেটাই কি বহুল পরিমাণ শক্তি, মানে এত পরিমাণ শক্তি, সেটাকে কি মিলিয়ন ইলেকট্রন ভোল্ট MEV দ্বারা প্রকাশ করা হয়। মানে একটা পরমাণু মোটামুটি 931 সামথিং হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট সৃষ্টি করতে পারে, ঠিক আছে? ওগুলো শর্টে পেয়ে যাবি। হ্যাঁ না, আমি তোকে ভেবেছি হচ্ছে চীন আর ও হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা 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 আমরা এখন পড়বো কি নিউক্লিয় বিক্রিয়া সম্পর্কে। হ্যাঁ, মানে নিউক্লিয় বিক্রিয়া কথাটার মানে কি, নিউক্লিয়াসে যে বিক্রিয়াগুলো হয় হিসেব মতো সেই বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে আমরা যদি নিউক্লিয় বিক্রিয়া আলোচনা করি, তাহলে আমরা কি পাবো, পরমাণু বোমা কিভাবে সৃষ্টি হয়। দুই রকমের বোমা আছে এইখানে, দেখ আমি এক হচ্ছে পরমাণু বোমা আর হচ্ছে কি হাইড্রোজেন বোমা। কী করে পরমাণু বোমা সৃষ্টি হয়, কী করে হাইড্রোজেন বোমা সৃষ্টি হয়, সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, আমি পরমাণু বোমার যদি আলোচনা আসি, তাহলে আমাকে পড়তে হবে কি, নিউক্লিয় বিভাজন, তাই তো, নিউক্লিয় বিভাজন। আচ্ছা, বিভাজন মানে কি, আমি সেদিন বলেছিলাম ভেঙে যাওয়া। তাহলে এক্ষেত্রে আমি ভেঙে যাওয়া মানে কি বলতে পারি, যে অপেক্ষাকৃত, আচ্ছা কে ভাঙতে পারে, একটা বড় বাড়ি ভাঙতে পারে না একটা ছোট বাড়ি ভাঙতে পারে, বলতো? কোনো অবস্থায় একটা বিরাট বড় বাড়ি ভাঙবে না একটা ছোট বাড়ি ভাঙবে? ছোট বাড়ি কোনোদিন ভাঙে? হিসাব মতো বড় বাড়ি ভেঙে যেতে পারে। তাহলে ভালো করে ভাব যে আমার ছোট মৌলের বিভাজন সম্ভব না বড় মৌল, মানে বিরাট ভারী হবে, অবশ্যই বড় মৌল। তাহলে ফার্স্ট কথা আমি বললাম ইউরেনিয়াম 235, তোদের যেটা আছে সেটা আমি বলি 92 ইউ। তাহলে কি এটা অবশ্যই অপেক্ষাকৃত বিরাট ভারী মৌল।
তো এদের ফার্স্টে আমি কি বলেছিলাম, ওই যে আমেরিকায় যে নিউক্লিয় বোমা ফেলেছিল, ওখানে কি করেছিল, প্রথমে একটা সুন্দরভাবে নিউট্রন কণা দ্বারা আঘাত করেছিল, একদম ডাইরেক্ট দেখাবে, বুঝলি তো ওই ভিডিওতে, যে ডাইরেক্ট এটা যদি সেই ইউরেনিয়াম হয়, একদম ডাইরেক্ট একটা কি হলো, এসে নিউট্রন কণিকা আঘাত মারলো। আঘাত করার পরে কি হলো, আরও দুস্থিত পরমাণু তৈরি হলো, মানে আরও হচ্ছে তোর N/P এর অনুপাতটা বেড়ে গেল। তার মানে কি, এ খুবই কি হলো, অস্থায়ী হয়ে গেল। অস্থায়ী তাহলে অস্থায়ী হওয়া মানে এ কী তৈরি করবে তখন, মানে বিভিন্ন শক্তি নির্গত করবে। তাহলে কি এ তখন কি হয়, দুটো কণিকায় ভেঙে যায়। কীরকম, একটা হচ্ছে তোর হচ্ছে 56 BA 141, 56, আচ্ছা, আর 56 না 46 না, হ্যাঁ 46, আচ্ছা 46, আর না সরি 56 হবে। আর একটা হচ্ছে তোর বিয়ে, আর কী আছে দেখতো, এটা ক্রিপ্টন, হ্যাঁ ক্রিপ্টন 36 আছে না, 36 আর উপরে 92 না, হ্যাঁ। এই যে এই দুটো মৌলতে এইটা ঠিক আছে কিনা দেখে নিতে একবার, 56, এইটা 56 141 বিয়ে, বাহ হয়েছে। তাহলে দুটো পরমাণুতে হিসাব মতো দেখ, ছোটো ছোটো পরমাণুতে ভেঙে গেল, কিন্তু এখনও শেষ হয়নি, এখনও এর সাথে ও 3টে নিউট্রন কণিকা তৈরি করে। কি বললাম দেখ, এবার দেখ 3টে যোগফল কর, দেখ 236 হবে, এদা 2 × 3 = 6, তার মানে হিসাব মতো এরা 3টি নিউট্রন কণিকা তৈরি হলো। এই 3টি নিউট্রন কণিকা কী হবে বলতো, নিশ্চয় আবার সে একটা পরমাণু পাবে না, পরমাণু পাবে, তো সেই পরমাণুকে আবার কি করবে, আঘাত করবে। এরকম একটা নিউট্রন কণিকা কটা সৃষ্টি করছে নিউট্রন, হিসেবে মতো একটা নিউট্রন কণিকা কটা সৃষ্টি করলো, 3টে। তাহলে 3টে নিউট্রন কণিকা কত, 3-এর কিউব না, ভালো করে ভাব। তাহলে হিসাব মতো হচ্ছে কটা, 27টা। এরকমভাবে আস্তে আস্তে কী হচ্ছে, নিউট্রন কণিকার সংখ্যা বেড়ে যাচ্ছে। আর নিউট্রন কণিকার সংখ্যা বেড়ে গেলে কী হবে, ওই কণিকাগুলো কী হবে, অবশ্যই পরমাণুগুলোকে আঘাত করবে। আঘাত করা মানে কি, তাহলে ভাব যে সেকেন্ডে কতগুলো নিউট্রন কণিকা তৈরি হচ্ছে, আর হচ্ছে কতগুলো পরমাণুকে আঘাত করছে। তাহলে এই বিপুল পরিমাণ, তাহলে কি অবশ্যই পরমাণুকে আঘাত করা মানে বিরাট পরিমাণ শক্তি তৈরি হওয়া, আর সেই শক্তিটাই কি নিউক্লিয় শক্তি হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেদিন একটা কোশ্চেন দিয়েছিলাম যে দেখ শৃঙ্খল বিক্রিয়া কি মনে পড়ছে, শৃঙ্খল বিক্রিয়া ইংলিশ নাম হচ্ছে কি, চেন রিয়াকশান। আচ্ছা, এখানে আমি চেনের মতো কিছু জিনিস পেয়েছি, ভালো করে ভাবতো, কি বলতো, প্রথমে নিউট্রন কণা দিয়ে আঘাত করলাম, সেখান থেকে আবার 3টে নিউট্রন, সেই 3টে নিউট্রন আবার আঘাত করলো। এরকম করতে করতে আমি যদি ছবিটা আঁকাই, আচ্ছা হাইড্রোজেন বোমা নেক্সট পেজে করাবো। এই যে ধর এরকম হচ্ছে তোর নিউক্লিয়াস আছে, একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম, উফ আরে ডিস্টার্ব, এই যে ধর নিউট্রন দিয়ে আঘাত করলাম, এই যে 3টি নিউট্রন, আমি শুধু নিউট্রন দেখাচ্ছি। হ্যাঁ এই নিউট্রন আবার কী করবে, একে আঘাত করলো, দিয়ে কী করলো, আবার এই দিক দিয়ে 3টে নিউট্রন এরকমভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। আবার কী করবে, এইটাকে আঘাত করলো, আবার কি 3টে নিউট্রন এইভাবে বেরিয়ে গেল। আবার কি এইখানে ইউরেনিয়ামকে আঘাত করবে, দিয়ে কি বোঝা যাচ্ছে। তাহলে এইটাকেই বলা হচ্ছে কি চেন রিয়াকশান হলো। আচ্ছা, এবার পড়াবো কি নিউক্লিয় সংযোজন। আচ্ছা, তোদের আগে জানতে হবে সংযোজন তাহলে কাদের সম্ভব। আচ্ছা ভালো করে ভাবতো, একটা আমি সাপোজ বলছি, একটা বড় মানে ছোট বাড়ি থেকে আমার বড় বাড়ি তৈরি করবো ভালো না, বিরাট বড় একটা বাড়ি আছে সেখান থেকে আবার বড় বাড়ি তৈরি করার চেষ্টা করবো, ছোট থেকে বড়, তার মানে সংযোজন করবো হিসাব মতো, ছোটো বাড়ির সাথে আর একটা বাড়ি আমি যুক্ত করবো। তাহলে সংযোজন কাদের ক্ষেত্রে হবে হিসাব মতো, ছোটো মৌলের ক্ষেত্রে। আমি যেটা এবার বিক্রিয়াটা লিখছি বুঝতে পারবি, 1H2, এটা হাইড্রোজেনের কোন আইসোটোপ, এইদিকে কলমে 1H2 হাইড্রোজেনের কী আইসোটোপ, ডয়টেরিয়াম, 2 ডয়টেরিয়াম। তাহলে আর একটা দিই 1H2, কী হয় দেখ ঘটনা, সূর্যের নিচটায় কী থাকে, সূর্যের গ্যাস হিসেবে আমরা কী কী পাই, এটার মধ্যে সবাই বলে যে হাইড্রোজেন আর হিলিয়াম। এই হাইড্রোজেন কী হয়, প্রচুর পরিমাণে প্রচুর তাপ, সূর্যে তো জানিস যে কেন্দ্রে প্রচুর পরিমাণে তাপ আছে, এই তাপে কি হয় যে হাইড্রোজেন হচ্ছে নিজেদের মধ্যে যুক্ত হয়, দিয়ে কী তৈরি করে 2He3, ঠিক আছে। আর তার সাথে কি নিউট্রন কণিকা সৃষ্টি করে, ঠিক আছে। এবং তার সাথে কী হয়, অবশ্য বিপুল পরিমাণে একটা শক্তি সৃষ্টি হয়, এইটাকেই বলা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলবো, যে প্রক্রিয়ায় হচ্ছে অপেক্ষাকৃত
কম ভারী মৌলের নিউক্লিয়াস পরস্পর যুক্ত হয় এবং কি একটি বিপুল পরিমাণ শক্তি সৃষ্টি হয়, তাকে কি বলা হচ্ছে? নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এবার আমি তোদের এখনো আলোচনা শেষ হয়নি, হ্যাঁ? আমি যে এইভাবে লিখলাম মানে যে কোনো সময় নিউক্লিয় সংযোজন হতে পারে তা নয়, কিন্তু একটা প্রশ্ন আছে মনে রাখবি, মানে ভেতরে দেখেছি যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? প্রশ্নটা দেখো এই যে লাস্টের কোশ্চেনটা। কথাটা হচ্ছে এই যে আচ্ছা সূর্যে তো প্রচুর তাপ শক্তি আছে, যার দরুন এইটা হয়। তোদের তো প্রশ্ন হতে পারে যে দাদা এমনিই তো হতে পারে আমাদের, তাই না? কিন্তু কেন হয় না বলতো? নিউক্লিয় সংযোজন ঘটাতে প্রচুর পরিমাণে তাপ দরকার। মোটামুটি হচ্ছে 10⁷ কথা ভাবতে পারিস, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভাব কত পরিমাণ তাপ দরকার। ঠিক আছে, তাহলে এই পরিমাণ তাপকে আমি সচরাচর পাবো? কোনো মতেই পাবো না। তাহলে এই তাপটা কোথা থেকে আসতে পারে? হ্যাঁ, যেখানে বিভাজন হয়, যেখানে বিভাজন ওই জন্য বলছে যে বিভাজন থেকে এই তাপটা পাওয়া যায় বলে আগে কি করা যায়? তাহলে আমাদের নিউক্লিয় সংযোজন দরকার আছে, তার মানে আমাকে আগে কী করতে হবে? নিউক্লিয় বিভাজন, তারপরে আমি কি করব? অবশ্যই সংযোজনটা ঘটাতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি শুধু বিভাজন আর সংযোজনের মধ্যে পার্থক্য বলবি নিজে নিজে, হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিভাজন কাদের ক্ষেত্রে হয়? অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস। ঠিক আছে, অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস। আচ্ছা, আর এটা কি? হালকা সংযোজন। আচ্ছা, দ্বিতীয় কি? হ্যাঁ, এটা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, সেটা পরে আসছে। আরও কি কি? অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস কী হয়? ভেঙে যায়। তাহলে কি ভেঙে গিয়ে কী হয়? ভেঙে গিয়ে ছোট ছোট খণ্ডে তৈরি হয়, হলো। আর সংযোজনে কী হবে? যুক্ত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি সৃষ্টি হয়। বিভাজন প্রক্রিয়া যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার সংযোজনের চেয়ে কি কম তুলনামূলক। আর সংযোজন প্রক্রিয়া যে পরিমাণ অবশ্যই কী হয়? বিভাজন প্রক্রিয়ার চেয়ে অবশ্যই বেশি। আর একটা যেটা মেন ইম্পর্টেন্ট, বিভাজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে কী বোমা তৈরি করা হয়? ভেরি গুড, পারমাণবিক বোমা। আর সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কী রে বল? বোমা, হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন বোমা। উত্তর কোরিয়া ভয় লাগায় না আমার হাইড্রোজেন বোমা আছে। তাহলে বুঝতে পারছি তো হাইড্রোজেন বোমার শক্তি কতটা।